জাতীয় পার্টি গত 52 বছর যে বক্তৃতা দিচ্ছে আপনারা সেই একই স্টাইলে বক্তৃতা দিবেন আর মানুষ হাততালি দিবে, আমরা শুনে চলে যাব, এটা তো চাই না। এই ধর্মগ্রন্থটা যদি ঠিকঠাক মতো পড়া যায়, এর মধ্যে কিন্তু অনেক মাল আছে। আওয়ামী লীগের আমলে বা বিএনপির আমলে দেখেছি অনেক মন্ত্রী এসে বিপ্লবী বক্তৃতা দেয় যাতে লোকেরা তারে কোনো অভিযোগ না জানাতে পারে। তিনি নিজে উল্টাই আগে তারা কাকে অভিযুক্ত করে চলে গেল, আমরা তো তাদের কাছ থেকে এগুলোর জবাব চাই। আপনার কাছে মানুষ তদবির করতে আসবে, কারণ বাংলাদেশে স্বাভাবিকভাবে আইনানুগভাবে কিছু হয় না। প্রশ্ন আমরা করব, আপনারা জবাব দিবেন। আপনারা এরকম হার্শ রেটরিক দিলে আমরা হতাশ হই। অগ্নিঝরা বক্তব্য দিল আমাদের সাইদ আব্দুল্লাহ সহ 4 জন। সে অগ্নিঝরা বক্তব্যের পর আমার মনে হয়েছে যে না, একাডেমিক আলোচনার যে প্রিপারেশন এইটা আর দরকার নাই, অন্যদিকে যাব। তা আমি কয়েকটা পয়েন্ট ঠিক করে রেখেছিলাম যে হাসনাত, উমামা এবং সার্জিস তাদের কয়েকটা কথা ধরে তাদের কাছে কিছু জিনিস জানতে চাইবো। তো দেখি যে তারাও চলে গেছে, সুতরাং আমার কথা বলার প্রাসঙ্গিকতা এখন আর নাই। তো তারপরও যেহেতু নাম ঘোষণা করেছে, কিছু তো বলতে হবে। হাসনাত আব্দুল্লাহ একটা ধর্মগ্রন্থের কথা বলেছে, নিশ্চয়ই মনে আছে সবাই, যে ধর্মগ্রন্থের নাম অসমাপ্ত আত্মজীবনী। আমি জানি আমার বড় ভাই ডক্টর আসিফ নজরুল এই বইয়ের ব্যাপারে তার অনেক পুরনো অবজারভেশন আছে, সেগুলো নিয়ে এখন অনেক কথা বলে। কিন্তু এই ধর্মগ্রন্থটা যদি ঠিকঠাক মতো পড়া যায়, এর মধ্যে কিন্তু অনেক মাল আছে। আমি জানি না এখানে কতজন এটা পড়েছে, কিন্তু আমি 2বার পড়েছি। ছোট্ট 2টা রেফারেন্স দিই ওই ধর্মগ্রন্থ থেকে। সেখানে আছে যে ওই ধর্মগ্রন্থের যিনি প্রণেতা, তিনি তার ছোটবেলায় স্কুল জীবনে গোপালগঞ্জে একটা সংগঠন করতেন। সেটা ছিল তার জীবনে প্রথম সংগঠন করা। তো সেই সংগঠনের তহবিল সংগ্রহের জন্য তারা পাড়ায় চাল তুলতেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল তুলতেন। তো বইয়ে লেখা আছে, যারা চাল সহজে দিতে চাইতো না আমরা জোর জবরদস্তি করতাম, তারপরেও যারা দিত না রাতের বেলায় তাদের বাড়িতে গিয়ে ইট মারতাম। আরেকটা রেফারেন্স, তিনি তখন কলকাতা ইসলামিয়া কলেজে পড়ালেখা করেন এবং ওই কলেজের হোস্টেল সুপার ছিলেন ডক্টর সাইদুর রহমান, শফিক রেহমান সাহেবের বাবা। তো তিনি হোস্টেলের কক্ষ বরাদ্দ দিতেন। তো যিনি বইয়ের লেখক তিনি বলছেন, আমি একবার স্যারকে গিয়ে বললাম, স্যার হোস্টেলের সবচাইতে বড় রুমটা আমাকে দিতে হবে। তো স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে। তাকে এটা বলতেই হবে, কারণ তিনি জানেন আমাকে সবচাইতে বড় রুমটা না দিলে আমি কি করব। ওই বইয়ে লেখা আছে। তো এই জন্য এই বইটা ঠিকঠাক মতো পড়লে অনেক কিছু পাওয়া যায় এখানে। যাই হোক, আমি সে আলোচনায় যাব না। আমাদেরকে নিয়োগ দিয়েছে ছাত্ররা, তারা আমাদের নিয়োগকর্তা। এই কথাটা কে বলেছিলেন কয়েক সপ্তাহ আগে? প্রফেসর ইউনুস। আপনারা জানেন প্রফেসর ইউনুস বলেছেন যে আমাদেরকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, তারা আমাদের নিয়োগকর্তা। তার মানে আমাদের হাসনাত, সার্জিস, উমামা তারা সরকারের ভেতরে নেই, সরকারের ভেতরে তাদের অন্য সহকর্মী বন্ধুরা আছে, কিন্তু এই সরকারের নিয়োগকারী কর্তৃপক্ষ বা এই সরকারের উপরেও যদি কেউ থেকে থাকে সেটা কিন্তু তারা। এতে তো আমাদের কোনো সন্দেহের অবকাশ থাকবার সুযোগ নেই। কিন্তু আমি দেখলাম যে হাসনাত, সার্জিস এবং উমামা তারা সরকারকে অভিযুক্ত করে অনেক বক্তব্য দিয়েছে। মূলত এই বক্তব্যগুলো আমার দেওয়ার কথা, শাহেদের দেওয়ার কথা, জাহেদের দেওয়ার কথা, কিন্তু তারা সেই বক্তব্যগুলো দিয়ে এখান থেকে চলে গেছে। তো ধরেন দ্রব্যমূল্য নিয়ে হাসনাত কথা বলেছে, সরকার কেন বিপ্লবী সরকার হলো না আসিফ ভাই ব্যাখ্যা দিয়েছেন, সেটা নিয়ে তারা সরকারকে অভিযুক্ত করেছে। তারা আহতদের কেন সুচিকিৎসা হচ্ছে না অভিযুক্ত করেছে, শহীদদের পরিবারের ঠিকঠাক খবর নেওয়া হচ্ছে না সে অভিযোগ তারা করেছে। এখানে তুই অভিযোগের জবাব কে দেবো? আমি মনে হয় না দেবো। আমি তো তোমাকে হিরো মানি, তোমরা আমাদের নেতা। আমি তো নিউ ইয়র্কে থেকে আমি আগে দেশে থাকতে কিছু কথা বলতাম, যেহেতু দেশ থেকে চলে যেতে হয়েছে সেখানে বসে কিছু কথা বলতাম। আমি তো অকপটে স্বীকার করি তোমার অবদানের তুলনায় আমার অবদান নস্যি, খুব সামান্য। কিন্তু তুমি এখন কাকে অভিযুক্ত করে বক্তব্য দিচ্ছ? তুমি তো তোমার সহকর্মী যারা সরকারে আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো। তোমাদের বন্ধু এখন ক্ষমতার মূল কেন্দ্রের সবচাইতে প্রভাবশালী ব্যক্তি বলে আমরা জানি, যে একদম মূল জায়গায় বসে আছে, তোমরা তাকে জিজ্ঞেস করো। আমরা তোমাদের কাছ থেকে জেনে নেব ভাই সমস্যাটা কোথায়, এগুলো হচ্ছে না কেন। এখন
মানে একেবারে গতানুগতিক। আমরা এটা অনেক বছর ধরে দেখি, আমাদের আওয়ামী লীগের আমলে বা বিএনপির আমলে দেখেছি অনেক মন্ত্রী এসে বিপ্লবী বক্তৃতা দেয় যাতে লোকেরা তারে কোনো অভিযোগ না জানাতে পারে, তিনি নিজে উল্টাই আগে। দৃষ্টান্তটা শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি এর চাইতে পারফেক্ট দৃষ্টান্ত আর দিতে পারবো না। সেটা হলো যে আপনারা জেনে থাকবেন, শুনে থাকবেন যে জনারণ্যে অনেক মানুষের ভিড়ে হয়তো কারো পকেট মার হয়ে গেছে, পিক পকেট হয়ে গেছে। তো যে পকেট মেরেছে সে যখন দেখে যে ধরা পড়ে যাওয়ার উপক্রম, তখন সে অন্যদের চাইতে আরো জোর গলায় পকেট মার বলে চিৎকার শুরু করে দৌড় দেয়। তখন সবাই তার সঙ্গে দৌড়ায়, আসল পকেট মার কার পাওয়া যায় না। আমি এইভাবে এত নিষ্ঠুর ভাবে বলতে চাই নাই, কিন্তু আমি আসলে আজকে খুবই সারপ্রাইজ যে তারা কাকে অভিযুক্ত করে চলে গেল। আমরা তো তাদের কাছ থেকে এগুলোর জবাব চাই। দেখুন, এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটা হয়েছে, আমি খুবই আমার জানার আগ্রহ। আমি এখন আসিফ ভাইয়ের কাছে হয়তো এটা প্রশ্নটা রাখবো, উনি প্রধান উপদেষ্টা বা তার মন্ত্রিসভার কাছে জানতে চাইবেন। ছাত্ররা একদিকে বলছে যে এটা শুধুমাত্র জুলাইয়ের আন্দোলন না, এটা 16 বছরের আন্দোলন। আমাদের সাইদ বলেছে 2006 সালে লগি বৈঠা আন্দোলনে হত্যা করে বুকের উপর দাঁড়িয়ে নৃত্য করার কথা, এবং তারপরে আমরা জানি হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, নিখোঁজ হয়েছে। এই প্রস্তাবটাকে আসা উচিত না যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কেবলমাত্র জুলাই স্মৃতি ফাউন্ডেশন বা শুধু জুলাই আগস্টের শহীদ কিংবা আহতদের জন্য হওয়া উচিত না। এখানে 16 বছর সেই নুরুজ্জামান জনি, সেই তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম, কিংবা আমি সবার নাম বলতে পারবো না, কেন তারা ইনক্লুডেড হবে না? কেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে না? কেন সেই শহীদদেরকে এখানে ইনক্লুড করা হবে না? কেন সেই আহতদেরকে, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে, পা আপনারা জানেন পায়ে গুলি করা হয়েছে, পা কেটে ফেলে দিয়েছে, সারা জীবন আর কোনো চাকরি ব্যবসা কিচ্ছু করতে পারবে না, অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গেছে, চাকরির বয়স চলে গেছে, ব্যবসার সুযোগ চলে গেছে। তো তাদেরকে তো ইনক্লুড করতে হবে। এগুলো আমরা কাদের কাছে বলবো? আমাদের হয়ে কারাই তো কথাগুলো প্রধান উপদেষ্টাকে বলবে, কিংবা আমাদের নিয়োগকর্তারা, তারাই তো সবচাইতে ভালো বলতে পারবে যে আপনারা এই কাজগুলো ঠিকঠাক করেন, নইলে আমরা মানুষের কাছে প্রশ্নের মুখে পড়ি। আমি তারা হাততালি দিয়েছেন, কার কথা? এটা সার্জিসের কথা, যে একজন আমার কাছে কাজী নিয়োগের জন্য এসছে, সে এটা বলেছে, ব্যক্তি স্বার্থ এটা সেটা। আচ্ছা, আমাদের এই রাষ্ট্র রাতারাতি গত 52 বছর ধরে যেই কালচারে গড়ে তোলা হয়েছে, এখান থেকে রাতারাতি চলে আসবে, তার দরকার কাজী নিয়োগ, সে আপনার কাছে যাবে না। তারা জানে আপনারা এখন ক্ষমতাবান, আপনার কাছেই তো যাবে। আপনি তাকে বলবেন, ভাই আমরা এই সিস্টেমটা চেঞ্জ করার চেষ্টা করছি, এখন ফেয়ার ওয়েতে হবে, আপনি যথাযথ নিয়মে দরখাস্ত করেন, এখানে যাতে কোনো পক্ষপাতিত্ব না হয়, অন্যায়ভাবে যাতে আপনাকে বাদ না দেওয়া হয়, সেই ব্যবস্থায় রাষ্ট্র আমরা কায়েম করব। আপনি হতাশ হবেন না, আপনার কাছে মানুষ তদবির করতে আসবে, কারণ বাংলাদেশে স্বাভাবিকভাবে আইনানুগভাবে কিছু হয় না। এখন আমেরিকায় ধরেন, আমি এখন তো আপাতত আমেরিকায় থাকি, চলে আসবো যে কোনো সময়। তো ওখানে পৃথিবীর আরো বহু গণতান্ত্রিক দেশে আমাদের বড় ভাই আলী রিয়াজ ভাই অনেকদিন থাকেন, সেখানে আমরা ড্রাইভার্স লাইসেন্সের জন্য বাসায় বসে অ্যাপ্লিকেশন করি, করার পরে বাসায় বসে কম্পিউটারে ছবি তোলার ব্যবস্থা আছে, পোস্ট অফিসের মাধ্যমে আমরা ড্রাইভার্স লাইসেন্স পাঠিয়ে দেয়। গতকালকে আমি আর শাহেদ আমাদের এক বড় ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করা, তো বললো কোম্পানি রেজিস্ট্রেশন করতে প্রথমে আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে, আরো অনেক কাগজপত্র দিয়ে রেজিস্টার অফ জয়েন্ট স্টকে জমা দিতে হবে, সপ্তাহ 10 দিন 15 দিন লাগবে আপনার রেজিস্ট্রেশন হইতে। আর আমাদের কি হয় শুনবেন, আমরা ঘরে বসে কম্পিউটারে ফর্ম ফিল আপ করে কিচ্ছু লাগে না, জমা দিয়ে 10 মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে সব চলে আসে, 10 মিনিটের মধ্যে। আমার তো কারোর কাছে তদবির লাগে না। এখন ঢাকায় তো ভাই আমার জয়েন্ট স্টকের ব্রোকার ধরতে হবে, আমার লাইসেন্সের জন্য বিআরটি এর ব্রোকার ধরতে হবে, তো আপনার কাছে মানুষ আসবে না। আপনি এখন ক্ষমতার সঙ্গে আছেন, আপনারা এখন সরকার চালাচ্ছেন, সুতরাং প্রশ্ন আমরা করবো, আপনারা জবাব দিবেন। আপনারা এরকম হার্শ রেটরিক দিলে আমরা হতাশ হই। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি গত 52 বছর যে বক্তৃতা দিচ্ছে, আপনারা সেই একই স্টাইলে বক্তৃতা দিবেন আর মানুষ হাততালি দিবে, আমরা শুনে চলে যাব, এটা তো চাই না। দেখেন, আমি দুঃখিত, আমি সময় নিচ্ছি, আসিফ ভাই খুব তাড়াতাড়ি যেতে হবে বাসায়, শাহেদ অনেক সময় নিয়ে নিয়েছে। তো মানে এই যে দেখেন, এখন খুব একটা বড় কনফ্লিক্ট হতে যাচ্ছে কোথায় আপনাদেরকে আমি বলি। তারা তো এখন গেছে রাজনৈতিক দলের সঙ্গে মানে ঐক্য নিয়ে আন্দোলন, মানে কি বলে ঐক্য নিয়ে আলোচনা করবার জন্য। আমি সাবজেক্টে চলে যাই, সাবজেক্টে গিয়ে তার ভিতরে আরো কিছু কথা বলবো। সাবজেক্টটা হচ্ছে যে আমাদের গণতন্ত্রের অভিযাত্রা এবং সেটা চ্যালেঞ্জ। দুর্ভাগ্যজনকভাবে আমাদের 3 জন ছাত্র প্রতিনিধির কেউ এই সাবজেক্ট নিয়ে কোনো কথা বলেনি।
কেউ কথা বলেন এটা নিয়ে। তো আমি সেখানে যাচ্ছি, বলা হয়েছে গণতন্ত্রের অভিযাত্রা, কিন্তু আলোচনার বিষয় হলো চ্যালেঞ্জ এবং উপায়, উত্তরণের উপায়, প্রতিকারের উপায়। আমি একটা প্রশ্ন করি, যদি জানা থাকে আপনাদের, নিশ্চয়ই সবার জানা আছে, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের এটা কততম অভিযাত্রা বলতে পারবেন? এটা কিন্তু প্রথম না, নিঃসন্দেহে। আচ্ছা, আমার দৃষ্টিতে 5টা, কিন্তু একটা ঠিক অভিযাত্রা ছিল না, 4টা গণতন্ত্রের অভিযাত্রা ছিল। প্রথম হলো আমাদের 71-72 মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। একটা নির্বাচন হয়েছিল, পাকিস্তানিরা সেটা মানে নাই নির্বাচনের ফল, গণতন্ত্রকে বাইপাস করার চেষ্টা করেছিল। আমরা যুদ্ধ করেছি আমরা গণতন্ত্রে ফিরবো বলে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের গণতন্ত্রে ফেরা হয়নি। কেন হয়নি সেটা বলছি। দ্বিতীয়বার হলো 75 পট পরিবর্তনের পর জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, তিনি আমাদেরকে আবার নতুন করে গণতন্ত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন খুবই এফেক্টিভলি, এবং যথাযথভাবে তিনি চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 80 সালে এসে সেটা শেষ হয়ে যায়, 81 সালে এসে, ফলে আমাদের সেই অভিযাত্রা ফেল করেছে। পরের অভিযাত্রা ছিল 90-এর গণ আন্দোলন। আমরা সবাই জানি 3 জোটের রূপরেখার কথা, আমরা জানি কিভাবে আমরা গণতন্ত্রে ফিরবো। সেই চেষ্টায় একটা কাজ হয়েছিল, আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্মে গেছি, কিন্তু আলটিমেটলি গণতন্ত্র আসেনি। আমরা জানি অল্প কদিনের মাথায় বিএনপি কিভাবে ফ্যাসিস্টটা ঠিক স্বৈরাচারী হয়ে উঠেছিল। দেখেন খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে 90-এ যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এরশাদের বিরুদ্ধে, সেই জাতীয় ঐক্য 1 বছরের মাথায় গিয়ে, 1 বছরও যায় নাই, তার আগেই ধ্বংস হয়ে গেছে। এক একজন এক এক দিকে চলে গেছে, যেটা ঠিক 72-এ হয়েছিল। তো সেটাও আমাদের জাতীয় ঐক্য না হওয়ার কারণে সেই অভিযাত্রা ফেল করেছিল। আমরা যদি সরকারকে আরো কার্যকর দেখতে চাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে ছাত্রদের ভূমিকা নেওয়া উচিত। কারণ এই সরকার বলছে তাদের নিয়োগদাতা এই ছাত্ররাই পারে এই কাজ। আজকে যে প্রেসিডেন্টের থাকবে কি থাকবে না, বিদায় করা হবে কি হবে না, তর্ক, এগুলো কিচ্ছু উঠতো না, এগুলো তারা ঘরে বসে ঠিক করে ফেলতো। যেই ছাত্ররা এই সরকারের নিয়োগকর্তা, তারা মাঠে আন্দোলন করছে চুপ্পুর পদত্যাগের দাবিতে। তারা প্রেস কনফারেন্স করে বলছে এত ঘন্টা আলটিমেটাম দিলাম, চুপ্পুরে পদত্যাগ করাও। তো কে করাবে এটা? মানে আমার কাছে এগুলা খুবই একটা বিভ্রান্তিকর, এবং আমি কি ভাষায় বলবো আমি জানি না, এগুলোর আমি জবাব খুঁজে পাই না। তো যাই হোক, আমি মূল জায়গায় চলে এসেছি। সেটা হলো যে আমাদের এই অভিযাত্রা সফল হবে কি হবে না, এটা সম্পূর্ণ নির্ভর করে যে গত 2.5 মাসে আমাদের ছাত্র নেতৃবৃন্দ এবং তাদের নিয়োগকৃত সরকার যে ভুলগুলো আমার দৃষ্টিতে এরই মধ্যে করে ফেলেছে, অবিলম্বে সেই ভুলগুলো সংশোধন করে সরকার এবং সংস্কার উদ্যোগে এটাকে আরো ইনক্লুসিভ করা, এটাকে একটা জাতীয় আমব্রেলার মধ্যে নিয়ে আসা এবং সংস্কার প্রশ্নে ব্যাপক ভিত্তিক আলোচনা শুরু করা। এটা না করলে, আমি ছোট মানুষ, বড় কথা বলে যাই, আমাদের এই সংস্কারের চেষ্টা আমাদের জন্য ভবিষ্যতে খুব বেশি যে আনন্দময় হবে বা আমাদের অনেক স্বপ্ন পূরণ করবে, আমি সেই সন্দেহ পোষণ করে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।